এক রাজ্যে রাজা অজয়রাজ থাকতেন। রাজা খুব নরম মনের আর দয়ালু ছিলেন। সারা রাজ্যের মানুষ উনাকে ভগবান মনে করতেন। রাজার ছিল 4 রানী, কিন্তু একজনের থেকেও উনি সন্তান লাভ করতে পারেননি। একদিন মহারাজ মন্দির থেকে তার মহলে যাচ্ছিলেন। তখন ওনাকে ওখানে দেখে মহলে কর্মরত 2 দাস মুখ ঘুরিয়ে চলে যায়। রাজার খুব রাগ হয়, কিন্তু উনি ওদের কিচ্ছু বলে না। উনি মহলে চলে আসেন। কিছুক্ষণ পর ওই 2জন দাসকে উনি মহলে ডেকে পাঠান। আজ সকালে যখন আমি মন্দির থেকে ফিরছিলাম তখন দেখলাম যে তোমরা দুজন আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিয়েছিলে। আমি কি এর কারণটা জানতে পারি? এই ক্ষমা করবেন মহারাজ, আমাদের এটা করা উচিত হয়নি, কিন্তু আপনার 4টি বিয়ে হওয়া সত্ত্বেও আপনি কোনো সন্তানের সুখ পাননি। আর আমার সদ্য বিয়ে হয়েছে। কথায় আছে যে যার সন্তান সুখ হয় না তার মুখ দেখলে নাকি তাদেরও ওই একই অবস্থা হয়। এই কথা শুনে মহারাজ দুশ্চিন্তায় পড়ে যান আর বলেন, আমি তোমার কথা বুঝতে পেরেছি, এখন তুমি এখান থেকে যেতে পারো। 2 দাস ওখান থেকে চলে যায় আর রাজা গভীর চিন্তায় ডুবে যান। কিছুক্ষণ পর মহারাজ দুশ্চিন্তায় এদিক ওদিক পায়চারি করতে থাকেন। তখনই ওখানে মন্ত্রী আসেন আর মহারাজকে এইরকম ভাবে ঘুরতে দেখে উনি বলেন, কি হয়েছে মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? অস্থিরতা নিয়ে এদিক ওদিক ঘুরছেন কেন? কথাটাই এমন যেটা আমাকে ভীষণই ভাবাচ্ছে। আমাকে বলুন, যদি আমি এর কোনো সমাধান করতে পারি আপনার চিন্তার বিষয় নিয়ে। মহারাজ মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলেন। প্রজাদের কথাও ঠিক, কেই বা চাইবে এরকম মনুষ্যকে দেখতে যে রাজ্যের জন্য উত্তরাধিকার খোঁজার জন্য 4 জনকে বিয়ে করেছে, কিন্তু এখনো অবধি কোন স্ত্রীর থেকেই আমি সন্তানের মুখ দেখতে পেলাম না। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করেই নেব। ভগবানই জানে। মহারাজ সন্তান লাভের আশায় সমস্ত রকম ঔষধি নেন, এমনকি সাধুদের কাছেও যান। মহারাজ, আপনি এখানে কেন এসেছেন? সাধু মহারাজ, আমার মন ভীষণই অস্থির হয়ে রয়েছে, আমার আপনার সাহায্যের প্রয়োজন। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি সন্তান প্রাপ্তির জন্য 4খানা বিয়ে করেছি, কিন্তু এখনো অবধি একটাও সন্তান হয়নি। এখন আমি কি করব? আমি আপনার কথা বুঝতে পেরেছি মহারাজ, আপনি চিন্তা করবেন না, শীঘ্রই আপনার মনোকামনা পূরণ হবে। শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। সত্যি সাধু বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা শুনে আমার মনে শান্তি ফিরে এলো আর আশার আলো ফিরে এলো। মহারাজ ওই পথ দিয়েই মহলের দিকে ফিরছিলেন। তখনই রাস্তায় অনেকগুলো ছাগল এসে পড়ে। আমাদের রাজ্যে এই ছাগলগুলো কোত্থেকে এলো? সেনাপতি, একে সরাও। হ্যাঁ মহারাজ, এক্ষুনি সরাচ্ছি। মহারাজের আদেশে রথের চালক তখনই ছাগলগুলোকে সরাতে থাকে। তখনই সেখানে একটা মেয়ে আসে, যে ওই ছাগলগুলো দেখাশোনা করছিল। মেয়েটা দেখতে কোনো রাজকুমারীর থেকে কম ছিল না। আরে আরে আরে, আপনি কি করছেন এইসব? এই ছাগলগুলোকে মারছেন কেন আপনি? এই মেয়ে, তুমি দেখতে পাচ্ছ না এই ছাগলগুলো মহারাজের রাস্তার মাঝখানে আসছে? এদেরকে তাড়াতাড়ি সরিয়ে দাও, মহারাজকে মহলে যেতে হবে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু যেরকম আপনাকেও মহলে পৌঁছতে হবে সেই রকম এই ছাগলগুলোকেও বাড়ি ফিরতে হবে ওদের। তাই একটু সময় দিন আপনি, আমি এক্ষুনি ছাগলগুলোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। কে এই মেয়ে? কত সুন্দর ও! ওর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। মহারাজ ওর সৌন্দর্যে বিভোর হয়ে গিয়েছিলেন আর মহলে ফিরেই সারাদিন শুধু ওই মেয়েটার কথাই ভাবছিলেন। মহারাজ, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একটা কথা না জিজ্ঞাসা করে আর পারছি না। মন্ত্রী, তুমি কি জিজ্ঞাসা করতে চাও, করো। মহারাজ, যখন থেকে আপনি সাধুর সঙ্গে দেখা করে এসেছেন তখন থেকেই কেমন অন্যমনস্ক লাগছে আর অকারণেই হাসছেন। আমি কি জানতে পারি এর কারণ কি? মন্ত্রী, তুমি শুধু মন্ত্রী নও, তুমি আমার বন্ধু, আর আমি নিজেও আপনার থেকে কিছু জানতে চাই। হ্যাঁ মহারাজ, বলুন না। যখন আমি সাধুর সঙ্গে দেখা করে ফিরছিলাম তখন রাস্তায় মহারাজ মন্ত্রীকে সমস্ত ঘটনা শুরু থেকে বলেন।
আর সব বলার পর মহারাজ মন্ত্রীমশাইকে বলেন, মন্ত্রী, আমি ওইখান থেকে ফিরে আসার পর থেকেই ওই মেয়েটাকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আমি সব জায়গায় শুধু ওকেই দেখতে পারছি। এরকম কেন হচ্ছে? মহারাজ, আমার মনে হচ্ছে যে আপনি ওই মেয়ের প্রেমে পড়েছেন। হয়তো আপনি ঠিকই বলছেন। তাহলে আমাদের এখন কি করণীয়? করণীয় আবার কি? আপনি শীঘ্রই ওই মেয়ের কাছে যান আর প্রেমের নিবেদন করুন আর ওকে বিবাহ করুন। অতি উত্তম, আমি এটাই করব। আপনিও আমার সঙ্গে চলুন। ঠিক আছে মহারাজ। মহারাজ মন্ত্রীকে সাথে নিয়ে আরো কয়েকজন সেনার সাথে মিলে ওই মেয়েটার সাথে দেখা করতেই যাচ্ছিলেন। তখনই হঠাৎ মহারাজ বলেন, কিন্তু আমরা তো ওই মেয়ের সম্পর্কে কিছু জানিই না। ও কোথায় থাকে? আপনিও তো চমৎকার মহারাজ, ঠিকানা না জেনেই আপনি বিয়ে করতে চললেন। আপনি বরং একটা কাজ করুন, আপনি এখানেই থাকুন, আমরা বরং ওকে খুঁজে বের করি। কিন্তু আমরা ওকে চিনব কি করে? আমি মেয়েটার একটা ছবি করেছি, আপনি ওটা সঙ্গে নিয়ে যান। ঠিক আছে মহারাজ। মহারাজের কাছ থেকে মেয়েটির ওই চিত্রটি নিয়ে মন্ত্রী কিছু সেনার সাথে মেয়েটিকে খুঁজতে বেড়ায়। সারা রাজ্য খোঁজার পরেও ওই মেয়েটাকে কোথাও পায় না। কিছুক্ষণ বাদে জঙ্গলের পথ থেকে কিছু লোক বাইরে আসে। মন্ত্রী সেই ছবিটা দেখিয়ে বলেন, এ তো ওই মেয়েটাই যাকে আমরা সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। মন্ত্রী আর ওনার সেনারা ওই মেয়েটাকে আটকে রেখে বলে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। কিন্তু কোথায়? আর আপনারা কারা? আমি হলাম এই রাজ্যের মহামন্ত্রী, আর আপনাকে মহারাজ তলব করেছেন। যখন মহারাজের আদেশ, তখন আমি আপনাদের সাথেই যাচ্ছি। মেয়েটা মন্ত্রীর সাথে চলে যায়। যখন মহারাজ ওকে দেখেন, তখন আনন্দে আত্মহারা হয়ে যান। মহারাজের জয় হোক, আমি আপনার আজ্ঞা পালন করতে সক্ষম হয়েছি, আর আমি ওই মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছি। খুব ভালো মন্ত্রী। মহারাজ, আমি কি জানতে পারি আমাকে এখানে কেন ডাকা হয়েছে? অবশ্যই, আমি তোমাকে বিবাহ করতে চাই সুন্দরী। আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম, আর না জানি কোথায় কোথায় তোমার খোঁজ করেছি। মহারাজ, এক রাজ্যের মহারাজের পত্নী হওয়া তো সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তাহলে বিলম্ব কিসের? তুমি তোমার পরিবারদের ঠিকানা বলে দাও, আমি তাদেরকেও আমাদের বিবাহতে ডেকে নিচ্ছি। মহারাজ, আমার কেউ নেই, আমি অনাথ। তুমি এরকম কেন বলছো? আজ থেকে আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আজ থেকে আমি তোমার স্বামী, আর তুমি আমার অর্ধাঙ্গিনী। মহারাজের কথা শুনে চঞ্চলা খুব খুশি হয়ে যায়, আর সারা রাজ্যে এই খবর প্রচার হয়ে যায় যে মহারাজ আবার 5 নম্বর বিবাহ করেছেন। মহারাজ এখন নিজের অর্ধেকের বেশি সময় নতুন রানীর সাথেই কাটান। এই নিয়ে অন্য 4 জন রানী খুব রাগারাগি করেন। দেখেছো তোমরা, মহারাজ এই অনাথ মেয়েটাকে বিয়ে করেছে, তারপর থেকেই তো এই হাওয়ায় উঠছে। মহারাজকে না নিজের বশে করে নেয় এই মেয়েটা। একদম ঠিক বলেছ দিদি, আমার তো মনে হয় এই মেয়েটা মহারাজের উপর কোনো কালো জাদু করেছে। তাই জন্যই তো মহারাজ সারা দিন এই মেয়েটার আশেপাশে ঘুরঘুর করে। এই মেয়েটা আমাদের নামে ভুলভাল বলে আমাদের বার করিয়ে দেবে না তো? এরকম কখনো হবে না, আমাদের এই মেয়েটার কিছু ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছ দিদি। ওই 4 রানী চঞ্চলাকে একদম সহ্য করতে পারত না, কিন্তু চঞ্চলা এইসব বিষয়ে কিচ্ছু জানতো না। ওর পরিবারের কেউ ছিল না, তাই ও ওই 4 রানীকে নিজের দিদি মনে করত। একদিন চঞ্চলা অজ্ঞান হয়ে যায়। মহারাজ বৈদ্যকে ডেকে পাঠান, আর বৈদ্য এসে জানায় যে চঞ্চলা অর্থাৎ ওনার 5ম স্ত্রী গর্ভবতী হয়েছেন। ভগবানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষমেশ উনি আমার কথা শুনলেনই। উনি আমাকে পিতার সুখ দিতে চলেছেন। মহারাজ অভিনন্দন, আপনি এখন বাবা হতে চলেছেন। হ্যাঁ মন্ত্রী, আজ আমি খুবই খুশি। আপনি পুরো রাজ্যে মিষ্টি বিতরণ করুন, আর সবাইকে উপহার দিন। আমার উত্তরাধিকারী আসছে। যেমন আপনার ইচ্ছা মহারাজ। আপনাকে এত খুশি দেখে আমারও খুব আনন্দ হচ্ছে মহারাজ। আজ আমার মন আনন্দে নেচে উঠতে চাইছে। তুমি আমাকে পুরো পৃথিবীর সুখ এনে দিয়েছো। এদিকে মহারাজের আনন্দের কোনো সীমা ছিল না, আর অন্যদিকে ওনার 4 রানীর মনে হিংসার কোনো শেষ ছিল না। মহারাজ তো এত খুশি হচ্ছেন যেন জীবনে কখনো বাচ্চার নামও শোনেননি উনি। আরে দিদি, এইসব আমাদেরকে জ্বালানোর জন্য করা হচ্ছে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে ওই মেয়েটা আমাদের মহলের বাইরে বার করে দেবে।
হ্যাঁ, আমাদের কিছু করতেই হবে, না হলে এই বাচ্চাটা জন্মানোর পর মহারাজ আমাদের মহলের বাইরে বের করে দেবেন। আমি এরকম হতে দেব না। 4 জন রানী চঞ্চলাকে একদম সহ্য করতে পারত না। সবসময় মহারাজের থেকে ওকে দূরে সরানোর চেষ্টা করত। একদিন দুধের মধ্যে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ মিশিয়ে চঞ্চলাকে দিয়ে দেওয়া হয়, যেটা খাওয়ার পর চঞ্চলার খুব পেটে ব্যথা করে। মনে হচ্ছে ওষুধ তার কাজ শুরু করে দিয়েছে। দিদি, আমার খুব জোরে পেটে ব্যথা করছে, কিছু করো দিদি। কি হয়েছে? দাঁড়াও, আমি এক্ষুনি কাউকে ডেকে আনছি, তাড়াতাড়ি করো, আমার খুব ব্যথা করছে। এরপর বড় রানী চঞ্চলাকে ওইভাবেই ফেলে রেখে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে। বাকি রানীরাও সুযোগের সদ্ব্যবহার করছিল, কিন্তু কেউ চঞ্চলাকে কোনো সাহায্য করছিল না। তখনই চিৎকারের আওয়াজ পেয়ে মন্ত্রীর চোখ যায় রানীর ওপরে। মহারানী, আপনি ঠিক আছেন তো? মন্ত্রী মশাই, আমার খুব কষ্ট হচ্ছে, সাহায্য করুন আমাকে। দাঁড়ান, আমি সাহায্য করছি। এতটা বলে তৎক্ষণাৎ মন্ত্রী মহারানীকে নিয়ে নিজের কক্ষে যান। বৈদ্য ডাকা হয়, মহারানীর চিকিৎসা করা হয়, আর অনেক কষ্টে ওনার বাচ্চার প্রাণ বাঁচানো হয়। এইসব কি করে হলো? জানি না মহারাজ, শুধু হঠাৎ করে পেটে ব্যথা শুরু হলো। সবাই আমার কথা মন দিয়ে শোনো। আজকে থেকে আপনাদের সকলকে মহারানীর খেয়াল খুব যত্ন সহকারে রাখতে হবে। আমরা এই বাচ্চার জন্য কোনো ঝুঁকি নিতে পারবো না। ঠিক আছে মহারাজ, আমরা আপনার কথা মেনেই চলবো। সময় কেটে যেতে থাকে, 9 মাস পূর্ণ হয়। একদিন মন্ত্রী মহারাজের কাছে এসে বলেন, মহারাজ, আমাদের পড়োশি রাজ্যে আক্রমণ হয়ে গেছে, আমাদের ওদেরকে সাহায্য করতেই হবে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। যখন আমাদের সাহায্যের প্রয়োজন ছিল তখন ওরাও আমাদেরকে সহযোগিতা করেছে। আপনি শুধু আদেশ দিন মহারাজ, আমরা এক্ষুনি ওনাদের সাহায্য করার জন্য এক্ষুনি ঝাঁপিয়ে পড়ব। যখন আমাদের সাহায্যের প্রয়োজন ছিল তখন মহারাজ নিজে স্বয়ং এসেছিলেন আমাকে সাহায্য করার জন্য। এখন আমারও কর্তব্য হয় যে আমি স্বয়ং নিজে গিয়ে ওনাকে সাহায্য করি। কিন্তু মহারাজ, এখানে মহারানীর আপনার প্রয়োজন হতে পারে। এখানে আরো 4টে রানী রয়েছে, তারা আমার থেকেও বেশি ওর খেয়াল রাখতে পারবে। ঠিক আছে মহারাজ, আমাদের তাড়াতাড়ি বেরোতেই হবে। মহারাজ ওনার 5 রানীকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যান, কিন্তু ওই 4 রানী চঞ্চলাকে বিরক্ত করার নানা ফন্দি আটে। এখন তো মহারাজও নেই, এখন দেখি কেই চঞ্চলা আর ওর বাচ্চাকে বাঁচায়। তুমি কি করতে চাইছো দিদি? তোমরা শুধু দেখে যাও আগে কি কি করি আমি। এতটা বলে মধু চঞ্চলার ঘরে যায় আর ওকে মারার চেষ্টা করতে থাকে। আর তখনই চঞ্চলার ঘুম ভেঙে যায়, ওর পেটে আবার ব্যথা শুরু হয়। তখনই মধু ওখান থেকে চলে যায়। শুধু তাই নয়, ও দরজাও বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ও ঘরে এসে দেখে যে চঞ্চলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে 5খানা বাচ্চা মেঝেতে পড়ে রয়েছে। এ কি, ও 5টা সন্তানের জন্ম দিয়েছে? না না, এটা হতে পারে না। যদি মহারাজ জানতে পারেন যে ওনার নতুন রানী ওনাকে সন্তান দিয়েছেন, তাহলে উনি খুশিতে পাগল হয়ে যাবেন, আর ওনার ভালোবাসা আমাদের জন্য শেষ হয়ে যাবে। আমি এটা হতে দিতে পারবো না। মধু তৎক্ষণাৎ একজন দাসকে ডাকেন আর তাকে অনেকগুলো সোনার মোহর দিয়ে বলেন, এই বাচ্চাগুলোকে একেবারে রাজ্যের সীমানার বাইরে গিয়ে মেরে ফেলো, কারোর কানে যেন খবর না যায় যে মহারানী বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু মহারানী, মহারাজ যদি জানতে পারেন জীবন নিয়ে নেবেন। যদি তুমি কাজটা না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে মহারানী, যেরকম আপনি বলবেন আমি সেটাই করছি। রানীর আদেশ মেনে নিয়ে ওই দাস 5 জন বাচ্চাকে নিয়ে ওখান থেকে চলে যায়। যখন চঞ্চলার জ্ঞান ফেরে তখনও উঠেই বাচ্চাগুলোকে খুঁজতে থাকে। আমার বাচ্চা কোথায়? চঞ্চলা ঘর থেকে বাইরে গিয়ে 4 রানীকে জিজ্ঞাসা করে, দিদি, আমার বাচ্চারা কোথায়? কিসের বাচ্চা? এই তুমি কি বলছো দিদি? দেখো, আমার পেট ভেতরে ঢুকে গেছে, তার মানে আমি বাচ্চার জন্ম দিয়েছি। বলো না, আমার বাচ্চা কোথায়? এসব কি মস্করা করছো তুমি? আমাদের কি পাগল মনে হচ্ছে যে মিথ্যা কথা বলছো? আমাদের কাছে তোমার কোনো বাচ্চা নেই। এখন বুঝতে পারছি তুমি এসব কেন বলছো। আসলে তুমি গর্ভবতী ছিলেই না, এত মাস ধরে আমাদের শুধু বোকা বানাচ্ছিলে। আমি তো প্রথম দিনই বুঝে গিয়েছিলাম, যখনও প্রথমবার মহলে এসেছিল। আমার তো মনে হয় এই মেয়েটা জাদু টোনা জানে, কালো জাদু করতে পারে। এই সিদ্ধান্ত তো এখন মহারাজই নেবেন। চঞ্চলা দুশ্চিন্তায় পড়ে যায়।
কারণ ও খুব ভালো মতো জানে যে ও সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু তার সন্তান গেল কোথায় ও বুঝতে পারে না কিছুতেই। ও এই দুশ্চিন্তায় সারা দিন থাকত। একদিন মহারাজ মহলে ফিরে আসেন। রানী চঞ্চলা, তাড়াতাড়ি আমাকে আমার উত্তরাধিকারীর মুখ দেখাও। এখন তো সময়ও ফুরিয়ে এসছে, বাচ্চার জন্ম হয়ে গেছে, তাই না? মহারাজ, মহারাজ, আমরা আপনাকে দেখে খুব খুশি হয়েছি, কিন্তু আফসোস আপনার এই খুশি বেশিক্ষণ টিকবে না। তুমি বলতে কি চাইছো? মহারাজ, এই মেয়েটা আমাদের সবাইকে ঠকিয়েছে। ও গর্ভবতী ছিলই না কোনোদিন। ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে এতদিন ধরে। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হয় আপনি সবাইকে জিজ্ঞেস করুন। যেরকম মধু বলে সেরকমই বাকি রানীরাও বলে। এটা শুনে রাজা একেবারে রাগে লাল হয়ে যান। তারপর চঞ্চলাকে বলেন, চঞ্চলা, তুমি কেন কিছু বলছো না? এনারা যা বলছে সেটা কি সত্যি? মহারাজ, আমি নিজেও জানি না কি সব হচ্ছে। আমি গর্ভবতী ছিলাম, কিন্তু জানি না আমার বাচ্চা কোথায় রয়েছে। অজুহাত যদি দিতেই হয় তাহলে ঠিক করে দাও, না হলে সত্যিটা বলো। আমি সত্যি বলছি মহারাজ, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না যে তুমি এরকম কার্য করতে পারো। তোমাকে আমি কত ভালোবেসেছি, তোমাকে কত মান সম্মান দিয়েছি, কিন্তু তুমি আমার সাথে এত বড় ছলনা করলে। কিন্তু মহারাজ, আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে আমি কিছু অনর্থ ঘটিয়ে ফেলবো। মন্ত্রী, এই ছলনাময়ী নারীকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। আজকের পর আমি এর মুখও দেখতে চাই না। মহারাজ রাগের মাথায় ওখান থেকে চলে যান। এরপর থেকে চার রানী চঞ্চলার সাথে আরও খারাপ ব্যবহার করতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মহারাজ পুরো 7 বছর চঞ্চলার মুখ দেখেননি। এরপর মহারাজ ও মন্ত্রী ফিরে আসেন। মহারাজ, খুব চিন্তিত একটা বিষয় আমাদের সামনে এসেছে। মহারাজ, রাজ্যের কাজে আমি যখন রাজ্যের মধ্যে গিয়েছিলাম তখন কিছু রাজ্যবাসীর মুখে কিছু কথা শুনতে পাই। ওরা কোনো একটা আশ্চর্য আম গাছের বিষয়ে কথা বলছিল। আম গাছের বিষয়ে এমন কি আছে যেখানে আপনি এত চিন্তিত? মহারাজ, রাজ্যবাসী বলছিল যে রাজ্যের পাশে যে জঙ্গল রয়েছে সেখানে আশ্চর্য একটা আম গাছ রয়েছে, যেখান থেকে নাকি শব্দ শোনা যাচ্ছে। কি বললে? শব্দ আসছে? এটা কিভাবে সম্ভব? মহারাজ, আমি যা শুনেছি ওই গাছের মধ্যে যে আম ফলে ওটা দেখেই নাকি সবাই মোহিত হয়ে যায়, আর যখনই কেউ আমটাকে পেরে নিতে চায় তখন সেই আমটা নাকি কালো হয়ে যায়, আর ওই গাছের শাখা প্রশাখাগুলো আমটাকে নাকি ঘিরে নেয়। আপনি কি সত্যি বলছেন? এটাও কি সম্ভব হতে পারে? মহারাজ, আমি তো এখনো দেখিনি, তবে রাজ্যবাসীর কাছে শুনেছি। আমি চাই আপনি ওখানে যান আর এই পুরো রহস্যের সমাধান করুন। ঠিক আছে মহারাজ। মহারাজের আদেশ মতো মন্ত্রীমশাই কিছু সেনা নিয়ে ওই অদ্ভুত আম গাছটার কাছে যায়, যেখানে আগে থেকে কিছু লোক দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল, কিন্তু পারতে পারে না। তখনই মন্ত্রীমশাই বলেন, দাঁড়ান আপনারা, আমি এই গাছ থেকে আম পারবো। এতটা বলেই মন্ত্রী ওই আম গাছের কাছে আসেন। তখনই ওই আম বলে, দাদা, আমাদের রাজ্যের মন্ত্রী এসছেন, আমি কোনাকে আম পাড়তে দেব? না ভাই, এ হবে মন্ত্রী নিজের রাজ্যের, এ আমাদের কেউ নয়, একে আম পাড়তে দেবে না। ঠিক আছে দাদা, তুমি আমাকে লুকিয়ে নাও। তখনই ওই আম গাছ তার সমস্ত পাতা দিয়ে আমগুলোকে লুকিয়ে ফেলে। মন্ত্রী এই দেখে খুব অবাক হয়ে যান। এ তো বড়ই বিচিত্র, আমি তো কিছুই বুঝতে পারছি না, হয়তো মহারাজই সমাধান করতে পারবেন। এতটা বলে মন্ত্রী ওখান থেকে মহলে ফেরত চলে আসেন, আর মহারাজকে এসে বলেন, কি হলো মন্ত্রী, আজ আপনি তাড়াতাড়ি চলে এলেন? মহারাজ, রাজ্যবাসীর মুখে যা শুনেছিলাম এই গাছটা ঠিক সেরকমই। যখনই গাছ থেকে আম পাড়তে গেলাম তখনই এই ফলগুলো নিজেদের মধ্যে কথা বলছে, আর ওই গাছের শাখা পোশাকগুলো ফলটাকে ধরে নিল, তারপর লুকিয়ে নিল। এটা তো কোনো আশ্চর্য গাছ বলে মনে হচ্ছে না, আমি নিজে গিয়ে ওই গাছের থেকে ফল পেরে নিয়ে আসবো। মহারাজ মন্ত্রীর সাথে ওখান থেকে বেরোতেই যাচ্ছিলেন, তখনই ওখানে 4 জন রানী চলে আসেন। মহারাজ, আমরা আপনাদের সব কথা শুনে নিয়েছি, আমরাও আপনার সাথে ওই গাছের কাছে যেতে চাই। ঠিক আছে, তোমরা সকলেই আমার সঙ্গে চলো। মহারাজ, যখন সমস্ত রানী যাচ্ছে তাহলে আপনি ছোট রানীমাকে কেন বা সঙ্গে নিচ্ছেন না?
এ আপনি কি বলছেন? আমি ওই রানীর মুখ দর্শন করতে চাই না, আর তারপরও কিনা আপনি বলছেন ও আমাদের সঙ্গে যাক? হ্যাঁ, মহারাজ, আপনি আমার কথাটা বিবেচনা করে দেখুন, উনি যদি যান তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে, যার আসার ইচ্ছা সে আমাদের সাথে আসতেই পারে। এতটা বলে সবাই ওখান থেকে রওনা দেন। কিছুক্ষণের মধ্যেই রাজা তার 5 রানীর সঙ্গে ওই অদ্ভুত আম গাছের কাছে চলে আসেন। গাছে মিষ্টি রসালো আম ছিল, যেটা দেখে মহারাজ বলেন, এই গাছ আর এই আম আমার খুব মাধুর্য লাগছে, আমি এর সমস্ত রস খাবো। হ্যাঁ মহারাজ, আপনি ছিঁড়ে দেখুন না। আম পাড়ার জন্য যখনই মহারাজ এগিয়ে যেতে থাকেন, তখনই আমগুলো নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। দাদা, এই রাজ্যের মহারাজা এসেছেন আমাকে নিতে, আমি কি ওনাকে আম নিতে দেব? না ভাই, উনি যতই রাজ্যের রাজা হন, কিন্তু উনি সেই মানুষই যে আমাদের মাকে কোনোদিনও সম্মান দেয়নি, আর ওনার সাথে দুর্ব্যবহার করেছে। ওনাকে আম নিতে দেবে না। তখনই ওই গাছের সমস্ত পাতা আমগুলোকে ঢেকে ফেলে, আর আমগুলো চাপা পড়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তুমি কে, আর তুমি এরকম কেন কার্যকলাপ করছো? তুমি জানো না এই রাজ্যের রাজা আমি? মহারাজ, আপনি সরুন, আমি আম পাড়ার চেষ্টা করছি। বড় রানী যখনই আম পাড়ার চেষ্টা করতে থাকে, তখনই আমগুলো একে অপরের সাথে কথা বলতে শুরু করে। দাদা, এই রাজ্যের ইনি হলেন মহারানী, আমি কি আম পাড়তে দেব? ভাই, মন দিয়ে দেখ, এই আমাদের জন্মগ্রহণের পরেই মৃত্যুর আদেশ দিয়েছিল, আর এর পরিণাম ওর জন্যই হয়েছে। ও আম পাড়া তো থাক, ওকে ছুতেও দিবি না। এটা শুনে সবাই অবাক হয়ে যান, আর পাতাগুলো আবার আম গাছের আমগুলোকে ঢেকে ফেলে। এমনকি এক এক করে বাকি 3 জন রানীও আম পাড়ার চেষ্টা করে, কিন্তু পারতে পারে না। এই সব দেখে মহারাজের খুব রাগ হয়। তুমি এটা করে আমাকে খুব রাগাচ্ছ, আমি তোমাকে সমূলে বের করব। মহারাজের কথাতেও আমগুলো কোনো কথাই বলে না। তখনই চঞ্চলা বলে, যদি আপনি আদেশ করেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখব। আমি তোমার কোনো কথায় ধার ধারি না, তোমার যা ইচ্ছা তাই করো। মহারাজ আর কি বা বলবেন? যে আম মহারাজ আর আমরা মিলে পারতে পারলাম না, সেই আম একটা মিথ্যেবাদী মেয়ে কি করে পারবে? ও যা করছো কি করতে দাও। মহারাজের আদেশ পেয়ে চঞ্চলা ওই গাছের কাছে গিয়ে হাত বোলাতে থাকে গাছে। তখনই আম কথা বলতে শুরু করে। দাদা, এটা আমাদের মা, কি সুন্দর আমাদেরকে ভালোবাসছে। একে ফল দেওয়ার জন্য আমি কারোর অনুমতি নেব না। গাছের সব আম তখনই চঞ্চলার কোলে এসে পড়ে যায়। এটা কি করে সম্ভব? নিশ্চয়ই কোনো জাদু টোনা জানে। তোমরা কারা? তোমাদেরকে আমার খুব আপন মনে হচ্ছে। মা, আমরা আপনারই সন্তান। হ্যাঁ মা, 5 বছর আগে যখন আমাদের জন্ম হয়েছিল, তখন মহলের দাসকে দিয়ে মহারানী বলেছিল আমাদের 5 ভাই বোনকে জীবনের মতন শেষ করে দিতে। আর ওই দাস এত তাড়াহুড়োতে ছিল যে আমাদেরকে এখানে ছেড়ে দিল। আর সেই সময় ভগবানের দূত এসে আমাদেরকে এই মধ্যরাতেই গাছে পরিণত করে দেয়, আর বলেছিল তোমার মা যখন এই গাছটাকে স্পর্শ করবে আর গাছের আম খেলেই মানুষ রূপে পরিণত হয়ে যাবে। কি, আমার সন্তান? ওই আমের কথা শুনে চঞ্চল সঙ্গে সঙ্গে ওই গাছের একটা আম খেয়ে নেয়, আর দেখতে দেখতে ওই গাছ একটা মেয়ে আর 4টে ছেলেতে পরিবর্তিত হয়ে যায়, যেটা দেখে চঞ্চলা আর মহারাজ অবাক হয়ে যায়। আজ অব্দি আমি এটাই ভেবেছিলাম যে আমি সন্তান সুখ পাইনি, কিন্তু আজ আমি ভীষণই খুশি। আমার বিশ্বাস ছিল যে আমার সন্তানেরা বেঁচে আছে, কিন্তু এই অবস্থায় আছে আমি জানতাম না। আমার সন্তান। সমস্ত সত্যি ঘটনা জানার পর মহারাজ তার 4 রানীকে 10 বছরের জন্য। যেসব দর্শকেরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আর নিজেদের নাম লিখবেন, আমাদের পরের ভিডিওতে তার নাম বলা হবে। আর তাই আমাদের গুড্ডু টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর স্ক্রিনে দেওয়া আমাদের নতুন ভিডিওটিও দেখুন।